এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুরা ইউরোপ এখন ক্ষেপে আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার বাহিনীদের উপরে। গতকাল পোল্যান্ডের এক সংসদ সদস্য সংসদে কি করছে, যে দখলদার বাহিনীর পতাকা উত্থাপন করছে এবং সেখানে নাৎসিদের চিহ্ন ব্যবহার করছে তিনি। যে নাৎসি বাহিনী, জার্মানির নাৎসি বাহিনী যেরকম জঘন্য কাজ করছে, তার থেকে জঘন্য কাজ করছে কারা? এই দখলদার বাহিনীরা। তিনি বলেন যে ইউক্রেনে যতটা না শিশু মরছে, তার থেকে বেশি গাজার শিশুদেরকে মারা হয়েছে বা হত্যা করা হয়েছে কারা করছে? দখলদার বাহিনীরা। সো এটা ইতিহাসের সবথেকে জঘন্য এবং মানবতা বিরোধী একটা কাজ। তিনি তাই সংসদে এই বক্তব্য রাখেন এবং সাথে সাথে এ, দখলদার বাহিনীর পতাকা উত্থাপন করেন এবং সেখানে নাৎসিদের যে পতাকার যে লোগোটা ছিল, সেই লোগোটা অঙ্কন করা থাকে, দখলদার বাহিনীর লোগো অঙ্কন করা থাকে না। এভাবে পোল্যান্ডের পার্লামেন্টে এইভাবে প্রতিবাদ করা হয়েছে। এবং আপনি জানেন বিগত কয়েকদিন যাবৎ ধরে পোল্যান্ডের প্রধানমন্ত্রী তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধের বিরোধিতা করছে এবং কিছুটা ইরানের পক্ষ নিছে। এবং সাথে সাথে তিনি এটাও বলছে যে দখলদার বাহিনীরা যে লেবাননের সাথে যুদ্ধ করছে, এই যুদ্ধটাও কি করতে হবে? বন্ধ করতে হবে। অন্যদিকে ইতালির পার্লামেন্টে আবার পাশ হয়েছে যে যে সামরিক সহযোগিতা দিত বা যে সামরিক চুক্তি ছিল বা অস্ত্র বিক্রির যে চুক্তি ছিল দখলদার বাহিনীদের সাথে, সেই চুক্তিও তারা কি করছে? ভঙ্গ করছে বা তার মেয়াদ শেষ, নতুন করে আর ইস্যু করি নাই এবং তাদের সাথে সে চুক্তি তারা কি করছে? এক কথায় বাতিল করে দিয়েছে। এবং ইতালির প্রধানমন্ত্রী তিনি ট্রাম্প পোপকে দিয়ে যে মন্তব্য করছিল, সে মন্তব্যকে তিনি বলছিলেন এটা অগ্রহণযোগ্য। এবং সাথে সাথে তিনি কি করেন, যে ট্রাম্পের এই যুদ্ধ তিনি সমর্থন করেননি, যে কারণে ট্রাম্প বলছে যে আমি তাকে মনে করিলাম খুবই সাহসী, তিনি এ যুদ্ধে সমর্থন দেবেন, কিন্তু তিনি দেননি। তিনি যে এতটা ভয় পাবেন আমি সেটা কখনোই ভাবি নাই বা কল্পনাও করি নাই। এবং ট্রাম্পের সাথে তার অনেক কানাঘুষা, এর আগে অনেক কিছু শোনা গেছে, যে অনেক মন্তব্য। তবে ফাইনালি তিনি ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিছে। সো ইসরায়েলের অবস্থা এখন পুরা ইউরোপ চাচ্ছে না যে তাদের ওই এজেন্ডার ভিতরে ঢুকতে বা তাদের সাথে কাজ করতে। তবে এই যে দখলদার বাহিনীর যে লবি আছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই লবি কিন্তু সবসময় স্ট্রং, এখনও পর্যন্ত স্ট্রং, এবং তারাই থেকে কিন্তু এই যুদ্ধটা কি করছে? ঘুরিয়ে ফিরিয়ে করাচ্ছে। কিন্তু এখন সাধারণ মানুষ কি করছে? সাধারণ মানুষ তাদের সেই লবির কাছে কি আছে? পরাজিত হচ্ছে না। সাধারণ মানুষ সঠিক তথ্য এবং সঠিক সংবাদ জেনে তারা কি করছে? তারা এটার বিরোধিতা শুরু করছে। সুতরাং এতদিন যাবৎ যে তারা গাজায় গণহত্যা চালাতো এবং মিডিয়া তাদের নিজস্ব নিয়ন্ত্রিত মিডিয়া দ্বারা উপস্থাপনা করতো ভিন্ন রূপ, এখন তারা সেটা পাচ্ছে না, যে কারণে পুরা ইউরোপ আমেরিকা তাদের বিপক্ষে চলে গেছে। লেবাননের যুদ্ধবিরতি নিয়ে গতকালকে একটা মিটিং বসছে, যে তাদের কূটনৈতিকদেরকে নিয়ে। তবে সেটা অবশ্যই 2024 সালে যে যুদ্ধবিরতি হয়েছিল, সেই যুদ্ধবিরতিটা নিয়েই আলোচনা করা হয়েছে। তবে লেবাননের যুদ্ধবিরতি নিয়ে পুরা স্ট্রংলিভাবে কাজ করে যাচ্ছে ইরান। তারা বলছে তারা যুদ্ধবিরতি করবে বা তারা শান্তি চুক্তিতে আসবে যদি দখলদার বাহিনী এবং লেবাননের মধ্যে যে যুদ্ধটা চলছে সেটাও এই চুক্তির আওতায় আনতে হবে। কিন্তু এটা কখনোই রাজি হচ্ছে না নেতানিয়াহু বা এই দখলদার বাহিনীরা, এবং তারাই আমেরিকাকে প্রেশারাইজ করতেছে যাতে এটা না হয়। এবং যে কারণে আলটিমেটলি প্রথম চুক্তিটা কী হয়েছে? নস্যাৎ হয়েছে। এবং দ্বিতীয় যে চুক্তিটা হচ্ছে সেখানেও হয়তো বেশিরভাগ এই চুক্তিটাও নস্যাৎ হতে পারে বা চুক্তি না হওয়ার সম্ভাবনা বেশি। এই একটা ইস্যু লেবানন ইস্যু নিয়ে, কিন্তু ইরান বলছে তারা লেবাননকে কখনো ছেড়ে আসবে না, লেবাননকে এই চুক্তির তারা আওতায় আনবে, তা না হলে তারা কি করবে না? এই যুদ্ধে শান্তি চুক্তি করবে না। এবং আইআরজিসিতে বলে দিয়েছে যে যদি আবার যুদ্ধ শুরু হয় তাহলে তাদের যে অপ্রকাশিত শক্তি আছে, সেই অপ্রকাশিত শক্তিগুলো দেখা যাবে। তবে মনে হচ্ছে না যে এই যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি নেগোসিয়েশনে তারা যাবে। হয়তো যাইতে পারে, নাও যাইতে পারে। তবে মনে হয় না যে তারা শান্তি চুক্তিতে যাইতে পারে। তবে বিশেষ সম্ভাবনা হয়তো তারা শান্তি চুক্তিতে যাইবে না। এই যুদ্ধবিরতি কী হবে? দিনের পর দিন কার্যকর হবে বা লং টাইম দেবে, এইভাবে হয়তো যুদ্ধটা থেমে যাবে, কিন্তু আলটিমেটলি কোনো ধরনের কোনো চুক্তিতে হয়তো তারা ওইভাবে যাবে না, বিশেষ করে এইসব বিষয়গুলো নিয়ে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।